এছাড়াও ফাঁকা অংশের এই যে পিছনে দেখো না হলুদ রঙের একটা অংশ দেখা যাচ্ছে, এই পুরোটা এই অংশটিকে বলবো আমরা রেটিনা। রেটিনা, এই রেটিনার কাজ কি? এই যে আলোটা আসছে, আলোটা কি আসবে, আলোটা এসে প্রথমে ভিট্রিয়াস টিউমারের মধ্যে দিয়ে ঢুকবে, ঢুকে কি করবে লেন্সের মধ্য দিয়ে গিয়ে রেটিনার মধ্যে অবস্থিত এই জায়গাটিকে বলা হয় পীত বিন্দু। পরে আসছি। এবার আলোর কাজ কি? আলো সবসময় সরল রেখায় আসে, আলো বাইরে থেকে আসছে। কাজ কি? এই যে আলোটা আসছে, আলোটা কি আসবে, আলোটা এসে প্রথমে ভিট্রিয়াস টিউমারের মধ্যে দিয়ে ঢুকবে, ঢুকে কি করবে লেন্সের মধ্য দিয়ে গিয়ে রেটিনার মধ্যে অবস্থিত এই জায়গাটিকে বলা হয় পীত বিন্দু। পরে আসছি। এবার আলোর কাজ কি? আলো সবসময় সরল রেখায় আসে, আলো বাইরে থেকে আসছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 10 ইংরেজি বিষয়ের উপর প্রথম গল্প, যার নাম ফাদার্স হেল্প। এই গল্পটি লিখেছেন R.K. নারায়ণ। আমাদের পড়াশোনাটা তখনই সম্পূর্ণ হবে যখন আমরা অথর সম্পর্কে ইনফরমেশন নিব। দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার নিয়ে এলো পড়াশোনার কমপ্লিট গাইডেন্স। তার নাম কি বা তাকে কি নামে ডাকা হতো? স্বামীনাথন নামে। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে একদম ইচ্ছুক ছিল না। প্রথম কবিতায় লাইন আছে, মেঘ কইল অন্ধকার, মেঘ কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। এখানে জানতে হবে কইল, সব থেকে ইম্পর্টেন্ট কইল। আমরা জানি কইল মানে বলা বা বলতে চাইলো, কিন্তু না, কবিতায় বলতে চেয়েছে কইল মানে, কবি বলেছে কইল মানে করিল। মেঘ কইল অন্ধকার, মেঘ কইল অন্ধকার, তার মানে কি? মেঘ করলো অন্ধকার, মেঘ করলো অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ। অঙ্গ মানে আমরা সবাই জানি শরীর বা দেহ। তাহলে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, মানে এতটা কলিঙ্গ দেশের মেঘ এত গাঢ় কালো অন্ধকারে ছেয়ে গেল যে একজন আরেকজনের অঙ্গটা দেখতেই পাচ্ছে না বা দেখিতেই পেল না। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। তাহলে ঈশান, এখানে সব থেকে জানতে হবে ঈশান। ঈশান মানে কি? প্রশ্ন থাকতে পারে ঈশান মানে কি? ঈশান মানে জানতে হবে এই সমস্তটা কলিঙ্গ দেশের আকাশ দেখা যাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে কবি ইঙ্গিত করে দিয়েছে ঈশান। ঈশান মানে কি? এই ঈশান মানে হলো এই যে চারটা কোণ আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূর্ব আর উত্তর দিকের মাঝের যে কোণটা তাকে বলা হয় ঈশান কোণ। এই ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর। তাহলে সঘনে মানে কি? সঘনে মানে হলো ঘন ঘন। চিকুর শব্দের অর্থ কি? চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ। বলছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। আমার নাম দেবাশিস মণ্ডল, আমি 10ম শ্রেণী পড়ি। আমরা এখন করছি ভৌত রাশি। ভৌত রাশি যেসব প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা প্রত্যক্ষ তোমরা দেখছো সমস্ত ধরনের গ্যাস, ঠিক আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত বিভিন্ন আরো যে নিষ্ক্রিয় গ্যাসগুলি আছে, আর্গন, হিলিয়াম, নিয়ন, এই সমস্ত গ্যাস কিন্তু তোমার এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই অবস্থান করে। এবার এখানে আমরা বললাম প্রায় সমস্ত জলীয় বাষ্প কিন্তু এই স্তরে সীমাবদ্ধ। আরেকটা মজার জিনিস, এই ট্রোপোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাটা কমতে থাকে। উচ্চতা বাড়ার সাথে সাথে, এইটা ভূপৃষ্ঠ, উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু উষ্ণতা কমতে থাকে। কত করে কমতে থাকে? 6
6.4 ডিগ্রি করে 1 কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু উষ্ণতাটা কমতে থাকে। তার অনেকটা বড় জীবন আছে। কচ্ছপ, গুড, কচ্ছপ জানতে তো, তাহলে বলতে হবে তাই না? কচ্ছপ, সেই কচ্ছপের জীবন বড়। যে বলছিলাম যে একতলা বাড়ির ছাদে উঠলে যতটা জায়গা আমরা দেখতে পাবো, দোতলার বাড়ির ছাদে উঠলে তার থেকে বেশি জায়গা আমরা দেখতে পাবো। ঠিক আছে, তিনতলার ছাদে উঠলে তার থেকে বেশি, চারতলার ছাদে উঠলে তার থেকে বেশি। দিনাটা চারতলার উপর উঠলে কোনো বাড়ি নেই, আছে কি? আমার তো মনে হয় নেই। চারতলার উপরে বাড়ি আছে দিনাটাতে? নাই। আচ্ছা, তার থেকে যদি বেশি বড় বড় যদি বাড়ি হতো, পাঁচতলা ছতলা বাড়ি হতো, তাহলে ওখানে সম্পূর্ণ দিনাটা শহরটাকে আমরা একসঙ্গে দেখতে পারতাম। আমরা দিনাটা শহরটাকে একবারই লক্ষ্য করতে পারতাম দিনাটা শহরটা কতটা বিস্তৃত আছে। ঠিক আছে, তাহলে এই যে আমরা যতটা উপরের দিকে উঠতেছি, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা যতটা উপরের দিকে উঠতেছি ততটা আমাদের কি হচ্ছে বলতো, ততটা আমাদের দৃষ্টি শক্তির পরিধি বৃদ্ধি পাচ্ছে। এটা কেন সম্ভব? এটা সম্ভব হচ্ছে কারণটা হচ্ছে আমাদের পৃথিবী যেহেতু গোলাকার। ঠিক আছে, যে এখানে যদি এই উচ্চতা থাকতাম তাহলে আমি এইটুকু জায়গা দেখতে পাই। যখন আমি এই উচ্চতায় আসবো তখন আমি এই জায়গাটাকে দেখতে পাই। ঠিক আছে, মানে এটা কাজ কি? এই যে আলোটা আসছে, আলোটা কি আসবে, আলোটা এসে প্রথমে ভিট্রিয়াস টিউমারের মধ্যে দিয়ে ঢুকবে, ঢুকে কি করবে, লেন্সের মধ্য দিয়ে গিয়ে রেটিনার মধ্যে অবস্থিত এই জায়গাটিকে বলা হয় পীত বিন্দু। পরে আসছি। এবার আলোর কাজ কি? আলো সবসময় সরল রেখায় আসে, আলো বাইরে থেকে আসছে। না না না, পিটা কি সংখ্যা হবে? পি আর কিউ কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পি আর কিউ কি হতে হবে? পূর্ণ সংখ্যা। তাহলে এইখানে পি আর কিউ কোথায়? কিন্তু একটা সংখ্যা, তাহলে পি আর কিউ কিরকম করে আসবে? হ্যাঁ? নিচে একটা কি হবে? এক হবে। এখানে এক বসানো যাবে না? জানো তো এক বছর হলো চেঞ্জ হলো। আমরা যখন ছোটবেলায় অঙ্ক করছি ভগ্নাংশে, কোথাও যদি এরকম সংখ্যা থাকতো তখন কি করে দিতাম? এক বসাই দিতাম, এক বছরে কোনো চেঞ্জ নাই, এক দিয়ে ভাগ করলে যাওয়া যেতে পারে। এখানে 7 হলে বসো। তোমার নাম জানো কি? সিমরন। 7 হচ্ছে পি আর 1 হচ্ছে কি? আর বৃষ্টির কোনো চান্সই নেই, তো এটাকে কি বলা হয়? শান্ত। শান্ত মণ্ডলের শান্ততার ফায়দা নিয়ে আমরা প্লেন চালাচ্ছি, আমরা বুক করি। যদি এখন এসব এমিশন বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছি গভর্নমেন্ট। স্বাভাবিক সংখ্যাগুলো, তারপরে মাঝখানে আসবে কি? শূন্য, এবং তারপরে আসবে নেগেটিভ নাম্বারগুলো, তারপরে কি আসবে? নেগেটিভ মাইনাস দেওয়া নাম্বারগুলো। তাহলে পূর্ণ সংখ্যাকে ভাগ করলে কয়টা ভাগ? ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। আমরা যখন প্রথমে পড়ছি তখন বলছিলাম স্বাভাবিক সংখ্যার সঙ্গে অখণ্ড সংখ্যার সঙ্গে নেগেটিভ নাম্বারগুলো মিলে পূর্ণ সংখ্যা হয়। সংখ্যাটা তাই বলেছিলাম না? অখণ্ড সংখ্যা মানে 0। দুই বাই নয়। দুই বাই নয় প্রকৃত না অপ্রকৃত আগে শুনি। প্রকৃতটা কোথায় থাকে? 0 আর 1 এর মাঝখানে। কোথায়? 1 এর মাঝখানে। তাহলে ওই জায়গাটা ছোট হয়ে গেল। এই সম্পূর্ণটাকে মোহাম্মদ বুঝতে পারছিস? আগে দেখবি। দরকার নেই। আমাদের কত নম্বর ভাগ? 1 নম্বর। মাইনাস চিহ্নটা দেখে বুঝবো প্লাস না মাইনাস। সামনে যেহেতু এটা মাইনাস আছে, লাস্টেরটার অঙ্কটার সামনে কি আছে? মাইনাস আছে, তাহলে কি লিখবো? এটা মাইনাসের দিকে থাকবে। আর এগুলোতে সবগুলো প্লাস ছিল, তাই এগুলো সবগুলো প্লাসের দিকে আসছে। আর আমরা বুঝছি
করে লিখবে, বুঝলে? আগে কোথায়? মানে তুমি 10% হিসেবে বিষয়টা বুঝতে পেরেছো? ঊননব্বই খ্রিস্টাব্দে এই বিপ্লবের স্বৈরাচারী ফরাসি রাজতন্ত্রের অবসান ঘটায়। মানে 1789 খ্রিস্টাব্দে এই রাজতন্ত্রের অবসান ঘটে। এই বিপ্লবের স্বৈরাচারী ফরাসি রাজতন্ত্রের অবসান ঘটায়। না সমতল এমন কিছুই নয়। পৃথিবীর আকারটা কেমন সেইটা বিজ্ঞানীরা এমন কোনো জ্যামিতিক আকারের সঙ্গে ওরা কি করতে পারেনি, ম্যাচ করতে পারে না। এটাকে আমরা আয়তকার বলতে পারি, না এটাকে আমরা বর্গাকার বলতে পারি, না এটাকে গোলাকার বলতে পারি, না অবিগত গোলাকার, না এটাকে ষড়ভুজাকার। ঠিক আছে, কোনো আকৃতি আমরা এটাকে বলতে পারি না। বয়সটা সেই বয়সটাকে বলে বয়স সন্ধি। মানে 11 থেকে 18 বছর সময়টাকে বলা হয় বয়স সন্ধি। 18 বছরের পরে আমরা বলি আবার পূর্ণাঙ্গ ম্যাচুর পূর্ণাঙ্গ। তারপরে 18 বছরের পরে 60 বছর বলতে হয় বৃদ্ধ। বুঝলেন? এই যে জন্ম থেকে বৃদ্ধ হওয়ার পরে একসময় মরে যায়, এইটা একটা চক্রাকার হয়। এই জন্য এটা একটা লাইফ সাইকেল বলা হয়। জীবের মধ্যে এই লাইফ সাইকেল দেখা যায়, কিন্তু জলের মধ্যে এগুলো লাইফ সাইকেল দেখা যায়। তার বলতে গেলে এই যে এর কি কোনো জন্ম মৃত্যু আছে? জন্ম হয়তো আছে, কোনো এক সময় বানাইছে, কেউ বানাইছে। মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি হবে? অভিকঙ্কর। বানান দেখে নাও, অভিকঙ্কর। মনে থাকবে? বলছি এবার শুরু হয়। অশোক কোথায় পড়েছি আমরা? অশোকের নাম কোথায় আছে? ইতিহাসের সঙ্গে বাংলার আর কলিঙ্গের সম্পর্ক আছে। আক্রান্ত হলে কলিঙ্গের যুদ্ধের সূচনা হয়। মনে থাকবে? আমি বলছি উৎস। তোমরা দেখছো সমস্ত ধরনের গ্যাস, ঠিক আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত বিভিন্ন আরো যে নিষ্ক্রিয় গ্যাসগুলি আছে, আর্গন, হিলিয়াম, নিয়ন, এই সমস্ত গ্যাস কিন্তু তোমার এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই অবস্থান করে। এবার এখানে আমরা বললাম প্রায় সমস্ত জলীয় বাষ্প কিন্তু এই স্তরে সীমাবদ্ধ। গ্যাসীয় উপাদান। খণ্ড থেকে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটি গৃহীত হয়েছে। খাতা খাটলে নোট আপ করে নাও, কোথা থেকে নেওয়া আছে। চণ্ডীমঙ্গল কাব্যটি কোথায়? আকৃতিক বা পশু শিকারকারী থেকে নেওয়া হয়েছে। মনে থাকবে? এরপরে দিন ধরবো, কিন্তু আমি নেক্সট দিন ধরবো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কোথা থেকে নেওয়া হয়েছে। উৎস কি হবে? আকৃতিক বা পশু শিকার। নীলম্বরের নাম এটা কি ছিল? শিবভক্ত ছিল। এই শিবভক্ত নীলম্বর পৃথিবীতে পাঠানো হয়। একটু আগে বলা হলো পৃথিবীর স্বর্গে পাঠানো হয়েছে, স্বর্গ থেকে মর্তে পাঠানো হলো। বলছে ইন্দ্রের পুত্র শিবভক্ত নীলাম্বরকে পৃথিবীতে পাঠানো হয়। নীলাম্বর ছিল পৃথিবীতে কালকেতু যুগে, যে কালকেতু
যিনি কি ব্যাগ পশু শিকার করেন, এই কালকের রূপে তিনি পৃথিবীতে আসেন, তিনি ব্যাগ বা পশু শিকার কারী। ধর্মকেতু ও নিদ্রার ঘরে তার জন্ম, তার বাবা মার নাম এটা। ধর্মকেতু তার বাবা আর নিদ্রা তার মা, আর ঘরে জন্ম হয় কার? কালকেতু, যে ছিল কি শিব ভক্ত নীলম্বর। মনে থাকবে? তারপর বলছে এবং বিরক্তি বেশের মধ্যে পার্থক্য বের করবো। বিরক্তি রেখা ব্যাস এর কিলোমিটার হলো 12,757 কিলোমিটার। এটা হলো মেরু ব্যাস। এর 12,714 কিলোমিটার। এদের মধ্যে পার্থক্য হলো 43 কিলোমিটার। বাঁচাও, কারণ ব্যাগ কারোকে তো আমাদেরকে যেভাবে মারছে তাতে আমরা বেশি দিন মনে কি করতে পারবো না, বাঁচতে পারবো না। যোগফল হচ্ছে পরিসীমা। আর ক্ষেত্রফলে যদি আসি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ক্ষেত্রফলের সময় কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু গুণন হচ্ছে। এই যে এই জায়গাটাকে আমরা আইডেন্টিফাই করব যে এটাকে হচ্ছে গুণন বোঝানো হচ্ছে, আর পরিসীমার ক্ষেত্রে যোগ বোঝানো হচ্ছে। তার কিসের যোগ? বাহুগুলোর যোগ। ঠিক আমরা এই কনসেপ্টটাকে একটু এখানে কপি পেস্ট করে নেই, যে এখানে কিন্তু বৃত্তের ক্ষেত্রে বাহু নেই, তবে আমরা একটা বাহুকে কল্পনা করতে পারি যে এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে পরিসীমার যে কোনো দিকেই যদি আমরা সরলরেখাটা নেই, সেটাকে আমরা আর ধরতে পারি, যেটাকে ব্যাসার্ধ বলা হয়। তো একটা ব্যাসার্ধ, আবার এই পয়েন্ট থেকে নিচে একটা আছে ব্যাসার্ধ, এটাকে আয় ধরা হয়। তাহলে এবার বলা হয়েছে পরিসীমা বের করার ক্ষেত্রে যোগ করা হয়। আর আরেকটা কথা বলে রাখি যে বৃত্ত সংক্রান্ত অর্থাৎ গোলাকার বা বৃত্ত সংক্রান্ত কোনো কিছু আসতে গেলে আমরা একটা পাই ধরে নেব, এখানে পাই থাকবে, পাই হলো কমন থাকবে। তাহলে পরিসীমার ক্ষেত্রে কি হয়? প্লাস। তাহলে আমরা যদি এখানে একটা প্লাস দিই তাহলে কি হলো? পাই আর প্লাস আর, পরিসীমাটা কি হবে? পাই। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এটা নবম শ্রেণীর প্রথম ছড়া। কবির নাম কবি মুকুন্দ চক্রবর্তী। কবির পরিচিতি, যিনি কবিতাটা লিখেছেন তার পরিচয় যদি আমরা না জানি, তার বাড়ি কোথায়, তার মায়ের নাম কি, বাবার নাম কি, সে কেমন করে কবি হলো, বাড়ি কোথায়, সেটা জানার জন্য আমরা কবির পরিচিতিটা ব্যবহার করতে পারি। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মধ্যযুগের অন্যতম কবি মুকুন্দ চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মধ্যযুগের অন্যতম কবি মুকুন্দ চক্রবর্তী। এখন তোমাদের মনে ডাউট হতে পারে কাব্যগ্রন্থটা কি? কাব্যগ্রন্থটা হচ্ছে একটা বই, রচয়িতা হচ্ছে যিনি এটা লিখেছেন, আর মধ্যযুগ 500 থেকে 1500 সালে, এটা ছিল মধ্যযুগ। অন্যতম তিনি অনেকজন কবির মধ্যে একটি ভালো কবি ছিলেন।
কবি নিজের সম্পর্কে যা বলেছেন, যে পরিচয় দিয়েছেন, তা থেকে জানা যায় কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী বর্ধমানের ধামিন্য গ্রামে জন্মগ্রহণ করেন। এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে, কবি নিজের সম্পর্কে পরিচয় দিয়েছেন যে তিনি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, কিন্তু এখানে নাম আছে মুকুন্দ চক্রবর্তী, তাহলে কবি কঙ্কন কোথা থেকে আসলো? এটা উপাধি একটা। যেমন আমাদের একটা বন্ধু আছে আর কি স্কুলে, ওর নাম হচ্ছে কাজল, আমরা ওকে কাজু বলে ডাকি আর কি।